বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের লেকচার 4 নিয়ে। লেকচার 4-এর অধীনে প্রথম প্রশ্ন 22, কখন সরল সমীকরণ জোট সমাধানযোগ্য হয় এবং নিচের জোটের সমাধান বিদ্যমান কিনা যাচাই করো। সমাধানযোগ্য হলে সকল সমাধান নির্ণয় করো। তার মানে এখানে যে আমাদের সমীকরণ জোটটা দেওয়া আছে সেই সমীকরণ জোটের সমীকরণ সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 3টা অংশে বিভক্ত। প্রথম অংশে বলা আছে কখন সরল সমীকরণ জোট সমাধানযোগ্য হয়, তারপরে বলা আছে নিচের জোটের সমাধান বিদ্যমান কিনা যাচাই করতে বলছে, আর সমাধান যদি বিদ্যমান থাকে অর্থাৎ সমাধানযোগ্য যদি হয় তাহলে সেই সমাধানযোগ্য হলে সেই সমাধান কি হবে সকল সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলুন আমরা প্রথম অংশটা দেখি, কখন সরল সমীকরণ জোট সমাধানযোগ্য হয়। সলিউশন: যদি কোনো সমীকরণ জোটকে ইচালন আকারে রূপান্তরিত করতে কোনো অসঙ্গতি, যেমন 0 = এ শূন্য নয়, অর্থাৎ এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, শূন্য ছাড়া যে কোনো মান হতে পারবে, বিদ্যমান না থাকে তবে সমীকরণ জোটকে সঙ্গত বা সমাধানযোগ্য বলা হয়। তাহলে আমরা এই পার্টটুকু বা এই অংশটুকু এখানে যে কথা বলা হয়েছে এই অংশটুকু কিন্তু আমরা লেকচার 1-এ পড়েছি। সহজ কথায় কোনো একটা সমীকরণ জোট যদি আমাদের দেওয়া থাকে সেই সমীকরণ জোটটাকে যদি আমরা ইচালন আকারে রূপান্তরিত করি, তাহলে যদি সেই ইচালন আকারের ভিতরে যদি 0 = এ বলতে হচ্ছে এর মানটা হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে শূন্য ব্যতীত, ঠিক আছে? 0 = 1 হতে পারে, 0 = 2 হতে পারে, 0 = -1 হতে পারে। এই রকম যদি হয় তাহলে এটা কিন্তু অসঙ্গতি। এরকমের যদি ইচালন আকারে প্রকাশ করার পরে এই ধরনের যদি অসঙ্গতি বিদ্যমান না থাকে তখন ওই সমীকরণ জোটের কি বিদ্যমান থাকবে? সমাধান বিদ্যমান থাকবে অথবা সমাধানযোগ্য হবে। আর যদি ইচালন আকারে প্রকাশ করার পরে যদি কোনো সমীকরণে 0 = 1 আসে বা 0 = 2 আসে, অর্থাৎ 0 = আকৃতির এরকমের আসে, তাহলে তখন ওই সমীকরণ জোটটা সমাধানযোগ্য নয়। আর তখন ওই ইচালন আকারের যে সমীকরণ জোটটা সেই সমীকরণ জোট অসঙ্গতি, ঠিক আছে? আর যদি এরকমের না আসে, 0 = এই আকৃতির কোনো সমীকরণ না আসে, তখন সেটাকে বলা হয় সঙ্গত। আর সঙ্গত সমীকরণ জোট যদি হয় তাহলে ওই সমীকরণ জোটকে কি সমাধান করা যাবে বা সমাধানযোগ্য। আশা করি প্রশ্ন 22-এর প্রথম অংশ ক্লিয়ার। এই প্রথম অংশ কিন্তু আমরা লেকচার 1-এ বেসিকে আলোচনা করেছি। তারপরে হচ্ছে লেকচার 1-এর সমাধান করার ক্ষেত্রে আমরা কিন্তু এই প্যাটার্নটা পেয়েছি, সেখানেও কিন্তু আমরা বলেছি। আচ্ছা, যাই হোক, প্রশ্ন 22-এর প্রথম অংশ আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে দ্বিতীয় অংশ। এখন দ্বিতীয় অংশে বলছে আমাদের যে সমীকরণ জোটটা, এই সমীকরণ জোটটা দেওয়া ছিল, এই সমীকরণ জোটটা সমাধানযোগ্য হবে কিনা সেই ব্যাপারটা বলছে। তাহলে এখন সমাধানযোগ্য হতে গেলে কি হতে হবে? প্রথমে ইচালন আকারে রূপান্তরিত করতে হবে। তো তারপরে ইচালন আকারে প্রকাশ করলে আমাদের সেই সমীকরণ জোটটা যদি হচ্ছে অসঙ্গতি না আসে, এই যে প্রথম অংশে যে কথাটা বললাম, অর্থাৎ কোনো সমীকরণ যদি 0 = 1, 0 = 2, 0 = 3, 0 = -1 এই রকমের, অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি 0 = কোনো সমীকরণ জোটকে ইচালন আকারে প্রকাশ করলে যদি 0 = এই রকমের প্যাটার্নের কোনো সমীকরণ না আসে, তখনই ওই সমীকরণ জোটের সমাধানযোগ্য এবং সমাধান বিদ্যমান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যে সমীকরণ জোটটা দেওয়া আছে সেই সমীকরণ জোটটা সমাধান বিদ্যমান কিনা সেটা যাচাই করার জন্য প্রথমে আমাদের এই সমীকরণ জোটকে ইচালন আকারে রূপান্তরিত করতে হবে। সেই কারণে আমরা ইচালন আকার করার জন্য যা যা করা দরকার সেগুলো করব। তাহলে দেখুন, দ্বিতীয় অংশে আমরা প্রথমে কি করেছি, সমীকরণ জোটটা তুলে নিলাম, ঠিক আছে? তো এখন অনেকে বলতে পারেন এইখানে তো আমার প্রশ্নে x1 - x3 ছিল, তারপরে ছিল 3x4, তারপরে ছিল x5, তাহলে এইখানে আপনি 0 কেন দিলেন? আসলে দেখুন, প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সমীকরণ জোটের প্রথম সমীকরণ, সেখানে কিন্তু x2 চলকটা অনুপস্থিত, যার কারণে আমরা x2 চলক অনুপস্থিতটাকে আমরা 0 ধরে নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ ইচালন আকারে কনভার্ট করার জন্য যাতে জিনিসটা ইজি হয় এবং সাজানো গোছানো হয় সেই জন্য এই কাজটা করা।
ভুল হওয়ার চান্স কম থাকবে। তাহলে দ্বিতীয় সমীকরণ যেটা ছিল 2x1 প্লাস x2, x3 পদটা আমার নাই, সুতরাং এটাকে আমরা +0 দিয়ে নিয়েছি। -2x4 - x5 = কি 5। তো তারপরে তৃতীয় সমীকরণটা লিখে নিলাম। তো তৃতীয় সমীকরণে আমার কোশ্চেনে কিন্তু x4 চলক অনুপস্থিত, এই কারণে এখানে 0 লিখেছি। তারপরে বাকি যেটা আছে সেটা লিখে দিলাম। তো তারপরে চতুর্থ সমীকরণে x1 চলক অনুপস্থিত, যার কারণে এখানে 0, তারপরে প্লাস বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিলাম। ঠিক আছে, এখন এই সমীকরণ জোটটাকে যদি আমরা ইচালন আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই প্রথম সমীকরণটাকে ঠিক রেখে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান 0 বানাতে হবে, তৃতীয় সমীকরণের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান 0 বানাতে হবে, এবং চতুর্থ সমীকরণের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদান 0 বানাতে হবে। এখন এর জন্য যে প্রসেস দরকার বা যে পদ্ধতি দরকার বা যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতি অবলম্বন করে আমরা ইচালন আকারে কনভার্ট করব। আশা করি আপনারা ইচালন আকারে প্রকাশ করতে পারবেন বা রূপান্তরিত করতে পারবেন, কেননা পূর্ববর্তী লেকচার 1, লেকচার 2, লেকচার 3তে আমরা ইচালন আকারে কীভাবে প্রকাশ করতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু বুঝিয়েছি। সুতরাং আপনারা শীট দেখে নিজেরাই করতে পারবেন। তাহলে দেখুন ইচালন আকারে প্রকাশ করার পরে আমাদের টার্মটা এসেছে কি, এই যে x1 + 0 -x3 + 3x4 + x5 = -3, 0 + x2 + 2x3 - 8x4 - 3x5 = 11। তারপরে এখানে এসেছে 0 + 0 - x3 + 13x4 + 9x5 = কি -13। তারপরে চতুর্থ সমীকরণে সবগুলো কিন্তু 0 হয়ে গেছে, সুতরাং 0 = 0। এখানে কিন্তু এই সমীকরণ জোটটা ইচালন আকারে প্রকাশ করার পরে কিন্তু অসঙ্গতি দেখা যায়নি, কারণ 0 যদি এখানে 1 হতো, 2 হতো বা 3 হতো, অন্য কোনো সাংখ্যিক মান হতো, তখন কিন্তু এই সমীকরণ জোটটার ইচালন আকার কি হতো, অসঙ্গতি বিদ্যমান থাকতো। আর অসঙ্গতি বিদ্যমান যদি থাকতো তখন কিন্তু আর এটা সমাধান করা যেত না, অর্থাৎ সমাধানযোগ্য হতো না। যেহেতু 0 = 0, সুতরাং এই সমীকরণটা বাদ গিয়ে আমাদের যে সমীকরণ জোটের সমীকরণ তাহলে থাকবে কয়টা, এই 3টা। তাহলে এটা অবশ্যই কি সমাধানযোগ্য, 0 যেহেতু 0 এসেছে। তো তাহলে দেখুন x1 + 0 -x3 + 3x4 + x5 = কি -3। আর দ্বিতীয় সমীকরণ কি x2 + 2x3 - 8x4, তারপরে -3x5 = কি 11। তৃতীয় সমীকরণ কি -x3 + 13x4 + 9x5 = -13। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এই যে সমীকরণ জোটটা, এই সমীকরণ জোটটা কিন্তু আমার প্রদত্ত যে সমীকরণ জোটটা ছিল তার ইচালন আকার। তাহলে এখন এখানে সেই আগের ম্যাথগুলোর মতোই আমরা একটু এখানে লিখে নিব, এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং প্রদত্ত সমীকরণ জোটের সমতুল্য। সুতরাং প্রদত্ত সমীকরণ জোট কি সমাধানযোগ্য। একে 5টি চলক, কয়টা চলক, x1 x2 x3 x4 x5, 5টা চলক বিদ্যমান। আর সমীকরণ কয়টা আছে, সমীকরণ কিন্তু 3টা, 1টা 2টা 3টা। তাহলে চলক সংখ্যা থেকে যদি সমীকরণ সংখ্যা কম থাকে, অর্থাৎ চলক সংখ্যা বেশি থাকে সমীকরণ সংখ্যা কম থাকে, তখন ওই প্রদত্ত সমীকরণ জোটে কি বিদ্যমান থাকে, একাধিক সমাধান বিদ্যমান থাকে। অবশ্যই এই কথাগুলো আপনারা জানেন, আগের লেকচারও এই কথাগুলো বা এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো তাহলে সেই একাধিক সমাধান বিদ্যমান, তাহলে সেই একাধিক সমাধান কিভাবে বের করব? তো প্রথমে আমরা দেখে নিব যে এখানে আমরা এই 1 নং সমীকরণ জোটের যে ইচালন আকার এসেছে সেই ইচালন আকারে স্বাধীন চলক কয়টা আমরা ধরতে পারবো, সেটা বের করার সিস্টেম কি, একে স্বাধীন চলক সংখ্যা সমান চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তাহলে আমার এখানে ইচালন আকারের যে সমীকরণ জোটটা, এখানে চলক সংখ্যা কয়টা, 5টা, x1 x2 x3 x4 x5। তাহলে চলক সংখ্যা 5টা, তারপরে মাইনাস সমীকরণ সংখ্যা কয়টা, 3টা, 1টা 2টা 3টা। তাহলে কয়টা আসলো, স্বাধীন চলক সংখ্যা 2টি। তার মানে 1 নং সমীকরণ জোট থেকে আমরা 2টাকে স্বাধীন চলক ধরে তারপরে ক্যালকুলেশন করতে পারবো। সেই জন্যই আমরা কি করেছি, ধরি x4, x5 স্বাধীন চলক। তো x4 এর মান ধরলাম কি a, x5 এর মান ধরলাম কি b। তাহলে x4 এবং x5কে কেন স্বাধীন চলক ধরলাম, আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারেও আলোচনা করেছি যে চলকের শেষের দিকের মানগুলোকে বা শেষের দিকের চলকগুলোকে মানকে আমরা স্বাধীন চলক ধরে নিব। আবারও বলছি যে চলকের শেষের দিকের চলকগুলোকে স্বাধীন চলক আমরা বেসিক্যালি ধরে থাকি।
এই কারণে x4 সমান a ধরেছি এবং x5 সমান কি b ধরেছি। এবং এইখানে এবিটা কি, এবিটা সকল বাস্তব সংখ্যার সদস্য, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে একটু খেয়াল করুন, এখানে আমরা x4 এর মান কত ধরেছি a, x5 এর মান কত ধরেছি b। এখন আমরা এইখানে যে ইচালন আকারের সমীকরণ জোটটা আছে 1, এইখানে যদি x4 এবং x5 এর মানটা বসিয়ে দিই তখন আমরা কিসের মান পাবো, x3 এর মান। এই জন্যই আমরা এখানে কি লিখেছি দেখুন, এখন একের তৃতীয় সমীকরণ হতে পাই। তৃতীয় সমীকরণটা কি, -x3 প্লাস 13x4 প্লাস 9x5 ইকুয়াল কি -13। তো x4 এর মান হচ্ছে a, x5 এর মান হচ্ছে b, বসিয়ে দিলাম। তো তারপরে ক্যালকুলেশন করে x3 মানটা নিয়ে আসবো। অবশ্যই ক্যালকুলেশন আপনারা নিজেরা করতে পারবেন। x3 সমান কত, 13a প্লাস 9b প্লাস 13। তো এখন কিন্তু আমাদের x4 এর মান জানা, x5 এর মান জানা এবং x3 এর মান জানা। এখন সেটা যদি ইচালন আকারের দ্বিতীয় সমীকরণে আমরা x3, x4 এবং x5 এর মান বসাই তাহলে কিন্তু আমরা x2 এর মান পাবো। কেননা আমার ইচালন আকারে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এটা, x2 প্লাস 2x3 মাইনাস 8x4 মাইনাস 3x5 ইকুয়াল কত, 11। তাহলে এখানে x3 এর মান কিন্তু আমরা বের করেছি, এই যেটা বসিয়ে দিলাম। তারপরে -8 ইন্টু x4 এর মান আমরা জানি কত a, -3 ইন্টু x5 এর মান জানি কত b, ইকুয়াল কি 11। তো তারপরে হচ্ছে আমরা দুই দ্বারা গুণ করে আমরা এক সাইডে নিয়ে কি করলাম, সরল করলাম। তো তারপরে এখান থেকে আমরা x2 এর মানটা বের করব। তাহলে x2 এর মান কত আসলো, -18a মাইনাস 15b মাইনাস 15। তো এখন আমরা x2 এর মান জানি, x3 এর মান জানি, x4 এর মান জানি এবং x5 এর মান জানি। তো সেই ক্ষেত্রে আমাদের যে 1 নং সমীকরণ আছে, সেই 1 নং সমীকরণের যে প্রথম সমীকরণটা আছে, সেই প্রথম সমীকরণে x2, x3, x4 এবং x5 এর মান যদি বসাই তাহলে আমরা কিন্তু x1 এর মানটা পাবো। তাহলে দেখুন 1 নং সমীকরণে প্রথম সমীকরণটা কি, x1 প্লাস 0 মাইনাস x3 প্লাস 3x4 প্লাস প্লাস x5 ইকুয়াল কি -3। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা x1 এর মান পাবো কত, x1 এর মান পেয়েছি 10a প্লাস 8b প্লাস 10। তো সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সকল সমাধান কি, x1, x2, x3, x4, x5 সমান কি, এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে x2 এর মান, এটা হচ্ছে কি x3 এর মান, x4 এর মান হচ্ছে a এবং x5 এর মান হচ্ছে b। তাহলে এখানে এবিটা কি, এবিটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ এর মান 1 ধরলাম, বির মান 2 ধরলাম, সেই ক্ষেত্রে একটা সমাধান পাবো। আবার এর মান -1 ধরলাম, বির মান হচ্ছে 1 ধরলাম, সেক্ষেত্রে একটা সমাধান পাবো। তাহলে এইখানে আমরা যে সমীকরণ জোটের সমাধানটা বের করেছি এটা সকল সমাধান। আশা করি প্রশ্ন 22 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 23। কি বলা আছে, অসমমাত্রিক যোগাশ্রয়ী সমীকরণ সমূহের শ্রেণীকে কখন সঙ্গত বলা হয়। সঙ্গত বলা হয় মানে হচ্ছে কখন সমাধানযোগ্য আর কি। এই অসমমাত্রিক যোগাশ্রয়ী সমীকরণ আমরা কিন্তু লেকচার 1-এ পড়েছি। তাহলে এরপরে কি বলা আছে, নিম্নোক্ত যোগাশ্রয়ী সমীকরণ সমূহের শ্রেণীটিকে সঙ্গত কিনা নিপূরণ করো, সঙ্গত হলে সকল সমাধান নির্ণয় করো। তাহলে এখানে সমীকরণ জোট দেওয়া আছে। প্রথম অংশে যে কোশ্চেনটা করা আছে সেটা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু প্রশ্ন 23-এর প্রথম অংশের প্রশ্নটা কিন্তু আমরা প্রশ্ন 22-এও দেখেছি, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে একটু ভাষাগত। ঠিক আছে, তো দেখুন উত্তরটা কিন্তু প্রায় সেমই। প্রথম অংশের উত্তরে কি বলা আছে, যদি অসমমাত্রিক লিনিয়ার সমীকরণ জোটকে ইচালন আকারে রূপান্তরিত করতে কোনো অসঙ্গতি কেমন, ইচালন আকারে সমীকরণ জোটটাকে যদি আমরা ইচালন আকারে প্রকাশ করি, প্রকাশ করার পরে এই ধরনের অসঙ্গতি আসে, অসঙ্গতি কেমন, 0 সমান a, অর্থাৎ এইখানে এর মান 1 হতে পারে, 2 হতে পারে, কোনো সাংখ্যিক মান আসে, তাহলে সেই ক্ষেত্রে ওই সমীকরণ জোটের ইচালন আকার কি, অসঙ্গতি। এরকম যদি বিদ্যমান না থাকে তবে সমীকরণ জোটটাকে সঙ্গত বলা হয় এবং ওই ক্ষেত্রে সমাধানযোগ্য। আর যদি এইখানে 0 সমান 0 আসলো বা এই ধরনের কোনো 0 সমান যদি 0 আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণ জোটটা কি হবে, সঙ্গত এবং সমাধানযোগ্য। আর যদি 0 সমান 1 আসে তাহলে কিন্তু আমার ওই সমীকরণ জোটটা সঙ্গত হবে না, অসঙ্গত, এবং সেই ক্ষেত্রে কিন্তু সমাধানযোগ্য হবে না। তো আশা করি
প্রথম অংশটা ক্লিয়ার। তো তারপরে এখানে বলছে নিম্নোক্ত যোগাশ্রয়ী সমীকরণ শ্রেণীটিকে সঙ্গত কিনা নিপূরণ করতে বলছে, অর্থাৎ এটাকে ইচালন আকারে প্রকাশ করলে 0 সমান a এই প্যাটার্নে যদি আসে তাহলে আমাদের কি এই সমীকরণ জোটের সমাধান থাকবে না। আর যদি 0 সমান a এই প্যাটার্নে যদি না আসে তখন কিন্তু আমাদের এই সমীকরণ জোটটা বা এই সমীকরণ সময়ের শ্রেণীটা কি সঙ্গত, তখন কিন্তু আমাদের এই সমীকরণ জোটে কি থাকবে সমাধান থাকবে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে দেখুন এইখানে দ্বিতীয় অংশ প্রদত্ত সমীকরণ জোট আমরা কিন্তু লিখে নিলাম। তো তারপরে লেখার পরে এই প্রদত্ত সমীকরণ জোটটাকে আমরা কি করব ইচালন আকারে প্রকাশ করব। তাহলে প্রথম সমীকরণটাকে ঠিক রেখে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানাবো এবং এখানে তৃতীয় সমীকরণের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাবো। তাহলে 0 বানালে আমাদের যে সমীকরণ জোটটা আসবে সেটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। তাহলে কি আসলো x1 + x2 - 2x3 + x4 = কি 1। আর একটা দ্বিতীয় সমীকরণে কি আসছে -3x2 + 6x3 + 0 = কি 0, -18x4 = 0। তাহলে এইখানে কি 0 = a এরকমের কোনো টার্ম এসেছে ইচালন আকারে? আসেনি। যেহেতু এরকমের কোনো টার্ম আসেনি সুতরাং সেই ক্ষেত্রে এই সমীকরণ জোটটার কি সমাধান যোগ্য অর্থাৎ সঙ্গত। তাহলে দেখুন আগের মতোই আমরা সমাধান করার জন্য যে কাজগুলো করে থাকি সেটা করব। তাহলে এইখানে আমরা এই সমীকরণটাকে কি 1 ধরে নিব। কি ধরব? 1। তাহলে এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং প্রদত্ত সমীকরণ জোটের সমতুল্য, সুতরাং প্রদত্ত সমীকরণটি সমাধানযোগ্য। একে 4টি চলক, কয়টা চলক? x1 x2 x3 x4, 4টি চলক এবং 3টা সমীকরণ বিদ্যমান, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান কি বিদ্যমান, কেননা এখানে চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা কি কম, এই কারণে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে একে স্বাধীন চলক সংখ্যা মাইনাস কি সমীকরণ সংখ্যা, তাহলে চলক সংখ্যা কয়টা? 4টা। তাহলে 4 মাইনাস কত সমীকরণ সংখ্যা হচ্ছে 3টা 3, তাহলে ইকুয়াল কি 1। অর্থাৎ এখানে যে ইচালন আকারের যে সমীকরণ জোটটা আছে সেই সমীকরণ জোটের একটা চলককে আমরা স্বাধীন চলক ধরতে পারবো। তাহলে এখন এইখানে আমরা কি ধরি x3 স্বাধীন চলক। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো বলেছিলেন যে শেষের দিকের চলকগুলোকে স্বাধীন চলক ধরা হয়, সেক্ষেত্রে এখানে যদি 4টা চলক হয় x1 x2 x3 x4, তাহলে বেসিক্যালি তো আমাদের x4 ধরার কথা ছিল, কিন্তু আপনি তো এখানে x3 ধরলেন, এটা কেন? তাহলে এইটা যদি আমাদের ক্লিয়ার বুঝতে হয় তাহলে ইচালন আকারের যে সমীকরণ জোটটা আছে সেটা আমার ফিরে যেতে হবে। একটু খেয়াল করি, ধরুন আমি শেষের দিকের চলকটাকে x4 সমান হচ্ছে স্বাধীন চলক ধরলাম, সেটার মান a ধরলাম। তাহলে খেয়াল করুন এখানে যদি a ধরি তাহলে -18a সমান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে 0 -18a সমান কি 0। তাহলে এটি কি সম্ভব? এখানে তো চলক নাই, চলক কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়। সুতরাং এই জন্য আমরা x4কে স্বাধীন চলক না ধরে আমরা x3কে ধরব। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, x4 এর মান যদি আপনি a ধরেন, এ তো একটা সাংখ্যিক মান, তাহলে -18 = কি 0, তাহলে 0 = কি -18, তাহলে এখানে অসঙ্গতি চলে আসে না? অসঙ্গতি চলে আসে কিনা? এটা কি কখনো সম্ভব? কারণ চলকই বর্জিত হয়ে যায়, সুতরাং সেই জন্যই আমরা x4কে স্বাধীন চলক ধরতে পারবো না। তাহলে আমরা সেক্ষেত্রে x4 এর আগে কে আছে? x3, এই কারণে x3কে আমরা স্বাধীন চলক ধরেছি। একটু খেয়াল করতে হবে এই বিষয়গুলো। তাহলে ধরি x3 স্বাধীন চলক এবং x3 সমান কি a, যেখানে a বিলংস টু যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এখন একের তৃতীয় সমীকরণ হতে পাই, তাহলে তৃতীয় সমীকরণ কি -18x4 = কি 0, তাহলে x4 সমান কি হবে? 0 হবে। -18কে যদি এপাশে নিয়ে আসি তাহলে 0 / -18, তাহলে 0 / -18 মানে হচ্ছে 0। তাহলে x4 এর মান কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। এখন আমার সমীকরণ জোটের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি বের করব? x2 এর মান বের। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটা লিখে নিলাম, -3x2 + 6x3 + 0 = কি 0। তাহলে -3x2 + 6, x3কে আমরা স্বাধীন চলক ধরেছি, তাহলে x3 সমান কত? a, তাহলে +6 = 0। তো তারপরে -3x2 সমান কি আসবে? -6a,
কারণ এটাকে পক্ষান্তর আমরা ডান পক্ষে নিয়ে আসছি। তাহলে x2 সমান কি হবে 2a, উভয় পক্ষে যদি আমরা -3 দ্বারা কি করি ভাগ করি। তো তাহলে আমরা কিন্তু x2 এর মান পেয়ে গেলাম, x3 এর মান পেয়ে গেলাম এবং x4 এর মানও পেয়ে গেলাম। তো সেই মানগুলো আমরা প্রথম সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু আমরা x1 এর মান পাবো। তাহলে প্রথম সমীকরণ আমার কি, একের প্রথম সমীকরণ x1 প্লাস x2 মাইনাস 2x3 প্লাস x4 ইকুয়াল 1। তাহলে এখানে আমরা x2 x3 x4 এর মান বসিয়ে x1 এর মান কত পেলাম 1 পেলাম। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের সকল সমাধান কি, x1 হচ্ছে 1, x2 হচ্ছে 2a, x3 হচ্ছে কত a এবং x4 হচ্ছে কত 0, যেখানে a সকল বাস্তব সংখ্যার সদস্য। আশা করি প্রশ্ন 23 ক্লিয়ার। তো এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 24। নিম্নের যোগাশ্রয়ী সমীকরণ মালাকে প্রাথমিক সারি ক্রিয়ার সাহায্যে সমাধান করো। তার মানে এইখানে কিন্তু একটা ব্যাপার উল্লেখ আছে, কোন ক্রিয়ার সাহায্যে, প্রাথমিক সারি ক্রিয়ার সাহায্যে সমাধান করো। তার মানে এই প্রাথমিক সারি ক্রিয়ার সাহায্যে সমাধান মানে হচ্ছে এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করে তারপরে হচ্ছে আপনি কি করবেন, সমাধান করবেন। তার মানে এই টার্মটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, প্রশ্নে কিন্তু এটা উল্লেখ করা থাকতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে উল্লেখ করা যদি থাকে তাহলে বিভ্রান্ত না হয়ে আপনি যদি জানা থাকে যে আমরা যে ইচালন আকারে রূপান্তরিত করে সমীকরণ জোটের সমাধান করি, এইটা যে প্রাথমিক সারি ক্রিয়ার সাহায্যে সমাধান করো, এই ব্যাপারটা একই জিনিস জানা থাকলে কিন্তু আপনি আর কি করবেন না, ঘাবড়াবেন না, আপনি একই প্রসেসে করবেন। আর যদি এই জিনিসটা আপনার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করবেন যে এটা আসলে অন্য কোনো হয়তো বা প্রশ্ন থেকে এসেছে। ঠিক আছে, তাহলে চলুন আমরা এটার সমাধান দেখি। তাহলে সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখে নিলাম। এখন এই চালন আকারে প্রকাশ করার জন্য প্রথম সমীকরণটা ঠিক রেখে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান 0 বানাবো, তৃতীয় সমীকরণের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান 0 বানাবো, এবং চতুর্থ সমীকরণের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানকে কি করব 0 বানাবো। তো আশা করি আপনারা এই ইচালন আকারে প্রকাশ করার জন্য যে কাজগুলো আমরা এখানে করেছি এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার কি আসলো, x1 প্লাস 2x2 মাইনাস 2x3 মাইনাস x4 ইকুয়াল 0। আর একটা সমীকরণ কি এসেছে, x2 প্লাস x3 প্লাস x4 সমান হচ্ছে কি 1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আমার এখানে যে 1 নং সমীকরণটা এসেছে, তাহলে এক প্রদত্ত সমীকরণ জোটের কি ইচালন আকার এবং উহার সমতুল্য। তাহলে একে 4টা চলক বিদ্যমান, কয়টা চলক, x1 x2 x3 x4, 4টি চলক, এবং সমীকরণ আছে কয়টা, 2টা। তাহলে চলক সংখ্যার চেয়ে সমীকরণ সংখ্যা যেহেতু কম, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে কি বিদ্যমান থাকবে, একাধিক সমাধান বিদ্যমান থাকবে। একে স্বাধীন চলক সংখ্যা সমান চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তাহলে চলক কয়টা, 4টা। তাহলে 4 মাইনাস সমীকরণ কয়টা, 2টা। তাহলে আমরা এখানে ইচালন আকার যেটা এসেছে সেটার স্বাধীন চলক ধরতে পারবো কয়টা, 2টা। তাহলে ধরি x3, x4 স্বাধীন চলক। তাহলে x3 সমান a এবং x4 সমান b, যেখানে ab যে কোনো বাস্তব সংখ্যা। এখন ইচালন আকারকে আমরা 1 নং সমীকরণ জোট ধরেছি, তাহলে একের দ্বিতীয় সমীকরণ হতে পাই। আমরা দ্বিতীয় সমীকরণটা লিখে নিলাম। তো তারপরে x3 এবং x4 এর মান দ্বিতীয় সমীকরণে বসালাম, বসিয়ে আমরা কি পেলাম, x2 এর মান পেলাম। তাহলে এখন কিন্তু আমরা x2 x3 এবং x4 এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা তৃতীয় সমীকরণ হতে পাই। কোন সমীকরণ হতে পাই, তৃতীয় সমীকরণ। সরি, এটা তৃতীয় সমীকরণ হবে না, এখানে প্রথম সমীকরণ হবে, কারণ আমাদের এখানে কিন্তু টোটাল 2টা সমীকরণ। তাহলে প্রথম সমীকরণ হতে পাই x1 প্লাস 2x2 মাইনাস 2x3 মাইনাস x4 ইকুয়াল 0, অর্থাৎ প্রথম সমীকরণ হচ্ছে আমার এটা। তাহলে x3 এর মান কত ধরেছি আমরা, a ধরেছি, x4 এর মান কত ধরেছি, b ধরেছি, আর x2 এর মান কত পেয়েছি, 1 মাইনাস a মাইনাস b। তাহলে এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দিলে আমরা x1 এর মানটা পেয়ে যাব। এই যে দেখুন x1 এর মান কত পেয়েছি, 4a প্লাস 3b মাইনাস 2। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান, x1 এর মান হচ্ছে 4a প্লাস 3b মাইনাস 2, x2 এর মান হচ্ছে 1 মাইনাস a মাইনাস b, এবং x3 এর মান হচ্ছে a এবং x4 এর মান হচ্ছে b, যেখানে a b যে কোনো বাস্তব সংখ্যা। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 25। দেখাও যে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কেবলমাত্র শূন্য সমাধান বিদ্যমান। অর্থাৎ এইখানে আমাদের সমীকরণ জোটে কয়টা সমীকরণ আছে, 3টা সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করি তাহলে
এখানে যে চলক আছে x1 x2 x3, এই x1 x2 এবং x3 এর মান কি আসবে? শূন্য আসবে। এই কারণে এখানে বলা আছে দেখাও যে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কেবলমাত্র শূন্য সমাধান বিদ্যমান। তাহলে আমাদের প্রসেস কিন্তু সে আগের মতোই। তো প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখব, তারপরে প্রদত্ত সমীকরণ জোটটাকে কি করব? ইচালন আকারে প্রকাশ করব। তাহলে ইচালন আকারে প্রকাশ করতে হলে প্রথম সমীকরণ ঠিক রেখে দ্বিতীয় সমীকরণে প্রথম উপাদান 0 বানাতে হবে এবং তৃতীয় সমীকরণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাতে হবে। 0 বানালে যে আকারটা আসবে সেটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের কি? ইচালন আকার। এই যে দেখুন, তাহলে এটাকে আমরা 1 নং ধরলাম। তাহলে এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য। একে 3টি চলক এবং 3টি সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে চলকও কিন্তু কয়টা? 3টা, x1 x2 x3। সমীকরণ কয়টা? 1টা 2টা 3টা। তাহলে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা যেহেতু সমান, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান থাকবে? একক সমাধান বিদ্যমান থাকবে। এখানে কিন্তু আর আমি কি স্বাধীন চলক ধরতে পারবো না, কেননা স্বাধীন চলক বের করার সূত্র কি? চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তাহলে এখানে চলক আছে 3টা, সমীকরণ কয়টা? 3টা, তাহলে 0। তাহলে এখানে স্বাধীন চলক আমরা ধরতে পারবো? ধরতে পারবো না। যার কারণে এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত সমীকরণ জোটে কি সমাধান বিদ্যমান থাকবে? একক সমাধান বিদ্যমান থাকবে, অর্থাৎ চলকের একটি মানই থাকবে। x1 এর একটি মান, x2 এর একটি মান, x3 এর একটি মান। সুতরাং এই ক্ষেত্রে আমরা সেই মানগুলো কেমন হবে সেগুলো বের করি। তাহলে এখন 1 এর তৃতীয় সমীকরণ হতে পাই। তাহলে তৃতীয় সমীকরণ কি? 61 x3 ইকুয়াল কি 0। তাহলে x3 সমান কি হবে? 0। 0 ডিভাইডেড বাই 61, তাহলে 0। তো তারপরে দ্বিতীয় সমীকরণ হতে পাই। তো দ্বিতীয় সমীকরণটা আমরা x2 প্লাস 8x3 সমান কি 0। তাহলে x3 মান আমরা কত পেয়েছি? 0 পেয়েছি, বসিয়ে দিই। তাহলে x2 কত পাবো? 0। তো তারপরে x3 এবং x2 আমরা বের করলাম। তাহলে প্রথম সমীকরণটা আমার এইটা ছিল। তাহলে প্রথম সমীকরণে x2 এবং x3 এর মান বসাবো, বসিয়ে x1 এর মানটা বের করব। সেক্ষেত্রে দেখা গেল x1 এর মানও 0 এসেছে। তাহলে x1 এর মান 0, x2 এর মান 0, x3 এর মান 0। সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ জোটের কি বিদ্যমান থাকবে? কেবলমাত্র শূন্য সমাধানই বিদ্যমান। এটাই আমাদের দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। এরপরে প্রশ্ন 26, নিম্নের একঘাতিক সমীকরণ জোটের সমাধান করো। এখানে কিন্তু আমার সমীকরণ জোটে সমীকরণ আছে 3টা এবং চলক আছে 3টা। তো এটা সমাধান বের করতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত সমীকরণ জোট লিখে নিলাম। এরপরে প্রদত্ত সমীকরণ জোটটাকে আমরা কি করব? ইচালন আকারে প্রকাশ করব। তার মানে এই সমাধানটা কিন্তু প্রশ্ন 25-এর মতোই, সুতরাং আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে এইখানে আমাদের দেখুন x3 মান কত এসেছে? x3 মান কিন্তু 0, এই যে। আর x3 মান 0 বসাবো দ্বিতীয় সমীকরণে, বসিয়ে x2 মান কত আসবে? সেটাও কিন্তু 0 আসবে। এই যে x2 মান 0 এসেছে। প্রথম সমীকরণ হতে পাই, প্রথম সমীকরণটা লিখে নিলাম। তো এখানে প্রথম সমীকরণে x2 এবং x3 এর মান বসাবো, সেক্ষেত্রেও আমাদের x1 এর মানটা কি এসেছে? 0। সুতরাং এক্ষেত্রেও আমার প্রশ্ন 26-এর ক্ষেত্রেও কি প্রদত্ত সমীকরণ জোটে শূন্য সমাধান বিদ্যমান, অর্থাৎ প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান কি? x1 সমান 0, x2 সমান 0, x3 সমান কি 0। এটাই অ্যান্সার। এখানে কিন্তু দেখাতে বলেনি, প্রশ্ন 25-এ দেখাতে বলছে, সুতরাং এই কারণে আমরা দেখানো লিখেছি। আর এটা যেহেতু নির্ণয় করতে বলছে, সুতরাং অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 26 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 27। দেখাও যে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের অশূন্য সমাধান বিদ্যমান। তার মানে অশূন্য সমাধান বিদ্যমান মানে হচ্ছে এই যে সমীকরণ জোটটা আছে, এই সমীকরণ জোটের মান কি হবে না? শূন্য সমাধান বিদ্যমান হবে না, অর্থাৎ চলকের মান কি হবে না? শূন্য হবে না। এটা প্রুফ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে প্রসেস কিন্তু সে আগের মতোই। সলিউশন প্রদত্ত সমীকরণ জোটটা লিখে নিলাম। এখন আমরা প্রদত্ত সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করব। তাহলে প্রথম সমীকরণ আমার ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণে এই উপাদানটা 0 হবে, তৃতীয় সমীকরণে এই উপাদানটা এবং এই উপাদানটা 0 বানাতে হবে, এবং চতুর্থ সমীকরণের প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানকে 0 বানাতে হবে। 0 বানাতে গিয়ে আমরা যে ফরম্যাটটা পাবো সেটাই হচ্ছে এই প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার। এই যে দেখুন, ঠিক আছে। তাহলে আমরা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার কি পেয়েছি? এই যে x1 প্লাস 4x2 প্লাস 5x3 প্লাস 3x4 ইকুয়াল 0। আর একটা সমীকরণ পেয়েছি x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল কি 0। এই যেটাকে আমরা 1 নং ধরলাম। তাহলে 1 এ প্রদত্ত সমীকরণ জোটটা
মানে এক হচ্ছে কি প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য। একই 4টি চলক এবং 2টা সমীকরণ বিদ্যমান, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কি সমাধান বিদ্যমান? একাধিক সমাধান বিদ্যমান। এবং একে স্বাধীন চলক হবে কয়টা? যেহেতু চলক সংখ্যার থেকে সমীকরণ সংখ্যা কম, চলক সংখ্যা বেশি, সুতরাং একাধিক সমাধান বিদ্যমান, সেক্ষেত্রে স্বাধীন চলক থাকবে। তাহলে স্বাধীন চলক বের করার নিয়ম হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তাই চলক আছে 4টা, 4 মাইনাস সমীকরণ হচ্ছে কয়টা? 2টা। তাহলে স্বাধীন চলক আমরা ধরতে পারবো কয়টাকে? 2টাকে। তাহলে ধরি x3 এবং x4 স্বাধীন চলক। x3 কে এ ধরলাম, x4 কে কি বি ধরলাম, যেখানে এ বি যে কোনো বাস্তব সংখ্যা। তো এখন একের দ্বিতীয় সমীকরণ হতে পাই। তাহলে এই যে আমার একের যে দ্বিতীয় সমীকরণটা আছে, সেই দ্বিতীয় সমীকরণটা এখানে লিখে নিলাম। তো তারপর দ্বিতীয় সমীকরণে x3 এর মান বসালাম a এবং x4 এর মান বসালাম b। তো তারপরে আমরা পক্ষান্তর করলে x2 চলকের মান পাওয়া যাবে। এই যে দেখুন x2 এর মান কত আসছে? মাইনাস এ মাইনাস বি। তাহলে প্রথম সমীকরণ হতে পাই। তাহলে আমরা x3 এবং x4 কে স্বাধীন চলক ধরেছি, a এবং b। x2 এর মান আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে x2 এর মান বের করেছি। তাহলে x2 x3 x4 এর মান কিন্তু আমরা জানি। তাহলে x2 x3 x4 এর মান যদি বসাই, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে x1 এর মান। তাহলে x1 এর মান কত আসলো? মাইনাস এ প্লাস বি। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে নির্ণেয় সমাধান x1, x2, x3, x4 সমান মাইনাস এ প্লাস বি, মাইনাস এ মাইনাস বি, এ, বি। এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের অশূন্য সমাধান। কারণ এখানে কিন্তু কোনো চলকের মান শূন্য আসেনি, সবগুলোই কিন্তু অশূন্য এসেছে। কেননা এখানে এর মান বির মান যদি আমরা একটা ধরে বসাই, সেক্ষেত্রে কিন্তু আসলে শূন্য সমাধান আমরা পাবো না। এটা কিন্তু সকল নির্ণেয় সমাধান। তো আশা করি প্রশ্ন 27 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে প্রশ্ন 28। দেখাও যে নিম্নের সমমাত্রিক একঘাতের সমীকরণ জোটের অশূন্য সমাধান বিদ্যমান। তার মানে আমরা প্রশ্ন 27 যেটা করেছি সেটাই কিন্তু এই যে প্রথম অংশে। এরপরে বলছে যে কোনো একটি অশূন্য সমাধান নির্ণয় করো। অর্থাৎ আমরা যে মান বের করব সেগুলো হচ্ছে সকল সমাধান। সেক্ষেত্রে আমরা এ বি এর মান যে কোনো একটা ধরে সাংখ্যিক মান, তারপরে একটা অশূন্য সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। এটা হচ্ছে একটা বাড়তি অংশ। তাহলে প্রথম অংশ কিন্তু প্রশ্ন 27-এর মতোই। তাহলে আমরা আগে প্রথম অংশ করি। সলিউশন প্রদত্ত সমীকরণ জোট, এই যে লিখে নিলাম। এখন এটাকে আমরা ইচালন আকারে প্রকাশ করব, সেই জন্য এই প্রথম সমীকরণ ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণে এই উপাদানটা 0 বানাবো এবং তৃতীয় সমীকরণে এই উপাদানটা 0 বানাবো। এই যে দেখুন 0 বানাতে গিয়ে আমাদের ইচালন আকারটা কি এসেছে? মাইনাস না, x1 মাইনাস 3x2 মাইনাস 2x3 ইকুয়াল 0। আর একটা সমীকরণ এসেছে 7x2 প্লাস 7x3 ইকুয়াল 0। তাহলে এখানে এক প্রদত্ত সমীকরণ জোটের কি ইচালন আকার এবং উহার সমতুল্য, একে 3টি চলক এবং 2টা সমীকরণ বিদ্যমান। তাহলে চলক সংখ্যা যেহেতু বেশি, সমীকরণ সংখ্যা কম, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটে কি সমাধান বিদ্যমান থাকবে? একাধিক সমাধান বিদ্যমান। সুতরাং একে স্বাধীন চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। তাহলে চলক সংখ্যা আছে 3টা, সমীকরণ আছে 2টা। সুতরাং একের ইচালন আকারে আমরা একটা চলককে স্বাধীন চলক ধরে নিতে পারবো। তাহলে ধরি x3 স্বাধীন চলক। তাহলে x3 সমান a, যেখানে a হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। তো আমরা এখন মান নির্ণয় করব। একের দ্বিতীয় সমীকরণ হতে পাই। তাহলে দ্বিতীয় সমীকরণটা তুলে নিলাম। এরপরে আমরা x3 সমান কি ধরেছি? এ ধরেছি। সেই মানটা বসিয়ে আমরা x2 এর মান বের করলাম। কত আসলো? মাইনাস এ। তো তারপরে আমরা প্রথম সমীকরণে x2 এবং x3 এর মান বসিয়ে x1 এর মানটা বের করব। এই যে দেখুন আমাদের প্রথম সমীকরণ কি ইচালন আকারের? x1 মাইনাস 3x2 মাইনাস 2x3 সমান 0। তাহলে x1 মাইনাস 3x2 এর মান কত এসেছে আমাদের? মাইনাস এ বসালাম। তারপর মাইনাস 2 ইন্টু x3 এর মান কত? এ, যেটা আমরা স্বাধীন চলক ধরে নিয়েছিলাম। তো তারপরে ক্যালকুলেশন করে x1 এর মানটা বের করব। তাহলে x1 এর মান কত এসেছে? মাইনাস এ। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান x1 হচ্ছে মাইনাস এ, x2 হচ্ছে মাইনাস এ এবং x3 হচ্ছে কি? এ। তো সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের অশূন্য সমাধান বিদ্যমান দেখানো হলো। তাহলে প্রথম অংশের কাজ শেষ আমাদের। দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশে বলা ছিল এই যে এখানে প্রথম অংশে আমরা যেটা দেখিয়েছি, তাহলে এটা কিন্তু আমাদের সাংখ্যিক মান না, এ দ্বারা কিন্তু সকল সংখ্যার বাস্তব সংখ্যার প্রতিনিধিত্ব করে। এখন এর মান যদি 1 ধরি, তাহলে এখানে একটা সমাধান আসবে, সেটা হবে -1 -1, 1। আবার এর মান যদি 2 ধরি, তাহলে -2 2। তাহলে এই দ্বিতীয় অংশে বলছে যে সেই রকমের এর মান যে কোনো একটা বাস্তব সংখ্যার মান ধরে
একটা সমাধান বের করতে বলছে। তাহলে চলুন আমরা দ্বিতীয় অংশটা দেখি। দ্বিতীয় অংশ, প্রদত্ত সমীকরণ জোটের সকল অশূন্য সমাধান x1 মাইনাস এ, x2 হচ্ছে মাইনাস এ এবং x3 হচ্ছে কি এ, যেখানে এ যে কোনো বাস্তব সংখ্যা। যেহেতু এ যে কোনো বাস্তব সংখ্যা, সুতরাং এর মান শূন্য অশূন্য হতে পারে। একটি অশূন্য সমাধান নির্ণয়ের জন্য আমরা ধরি এ সমান কি -3। তাহলে এর মান কিন্তু আমরা -3 ধরে নিয়েছি। তাহলে আমরা এর মান যদি -3 ধরি, তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি, তাহলে মাইনাস আছে, এর মান ধরলাম -3, তাহলে মাইনাস মানে কি +3 হবে। এই যে দেখুন x1 হচ্ছে মাইনাসে, তাহলে মাইনাস এর মান ধরেছি আমরা কত, একটা সাংখ্যিক মান ধরেছি -3 বসালাম, তাহলে x1 এর মান কি হবে -3। তো তারপরে x2 সমান আমার কি মাইনাসে, তাহলে এখানেও x2 হচ্ছে কি মাইনাসে, তাহলে মাইনাস ইন্টু এর মান কত ধরেছি -3, x2 হচ্ছে কত 3, x3 সমান হচ্ছে কি এ, এই যে দেখুন x3 সমান কি এ, তাহলে এর মান কত -3, তাহলে x3 সমান হচ্ছে -3। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের একটি অশূন্য সমাধান x1 হচ্ছে 3, x2 হচ্ছে 3 এবং x3 হচ্ছে কি -3। এখন অনেকে মনে জাগতে পারে যে আমি যদি -3 না ধরে, আমি যদি 1 ধরতাম, আমি যদি 2 ধরতাম, আমি যদি -2 ধরতাম, আমি যদি -5 ধরতাম, তাহলে এখানে অ্যান্সার ভুল হতো না। অ্যান্সার ভুল হতো না, অ্যান্সার আপনার ভিন্ন আসতো, সেটা আর একটা অশূন্য সমাধান আসতো, সেটা উত্তর হতো। তো আশা করি প্রশ্ন 28 বুঝতে পেরেছেন। তো প্রশ্ন 28 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 29। নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সাধারণ সমাধান নির্ণয় করে। সাধারণ সমাধান মানে হচ্ছে সকল সমাধান নির্ণয় করতে বলছে এবং এরপরে বলা আছে আরও ইহার একটা নির্দিষ্ট সমাধান নির্ণয় করো। নির্দিষ্ট সমাধান হচ্ছে আমরা যে সকল সমাধান নির্ণয় করব সেখানে এ এবং বি এর মান ধরে তারপরে একটা নির্দিষ্ট সমাধান বের করব। তাহলে চলুন, এটা অনেকটা কিন্তু প্রশ্ন 28-এর মতোই। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই প্রদত্ত সমীকরণ জোটকে ইচালন আকারে প্রকাশ করে আমাদের সমীকরণ জোটটার সাধারণ সমাধান বের করতে হবে। সলিউশন, প্রদত্ত সমীকরণ জোট আমরা লিখে নিলাম। এখন এই সমীকরণ জোট ইচালন আকারে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম সমীকরণ ঠিক রেখে দ্বিতীয় সমীকরণ এই উপাদান 0, তৃতীয় সমীকরণ এই উপাদান এবং এই উপাদান 0 বানাতে হবে এবং চতুর্থ সমীকরণে এই উপাদান এবং এই উপাদান কি করতে হবে, 0 বানাতে হবে। তাহলে চলুন সেই 0 বানানোর জন্য আমরা এখানে পর্যায়ক্রমে কাজগুলো করেছি, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন, কেননা পূর্ববর্তী লেকচারে আমরা অনেকবার ইচালন আকার নিয়ে কথা বলেছি। তাহলে আমার ইচালন আকার কি আসলো, x + 3y + 2z = 0, 7y + z = কি 0। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার হচ্ছে এটা, এটাকে আমরা 1 ধরে নিলাম। তাহলে এখানে 1 প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এবং উহার সমতুল্য। একে কয়টা চলক বিদ্যমান, 1টা 2টা 3টা x y z, এবং সমীকরণ কয়টা, 1টা 2টা, সমীকরণ কিন্তু 2টা। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে, একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে একে স্বাধীন চলক সংখ্যা কি হবে, চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা, তাহলে কয়টা, 1টা। তাহলে আমরা শেষের দিকের চলককে জেডকে স্বাধীন চলক ধরে নিয়েছি, স্বাধীন চলক জেড, এবং জেড সমান কি ধরছি, এ। তাহলে এ বিলংস টু কি, রিয়াল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। তো তারপরে আমরা একের দ্বিতীয় সমীকরণ হতে পাই, দ্বিতীয় সমীকরণে জেডের মানটা বসিয়ে ওয়াই এর মান বের করব। তো তারপরে প্রথম সমীকরণ হতে পাই, প্রথম সমীকরণে ওয়াই এবং জেডের মান বসিয়ে এক্স এর মানটা বের করব। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান বা সাধারণ সমাধান আমরা পেয়ে যাব। এক্স এর মান হচ্ছে -11 এ ডিভাইডেড বাই কত, 7, ওয়াই এর মান হচ্ছে -a ডিভাইডেড বাই 7 এবং জেড এর মান হচ্ছে কি, এ। তো এইটা হচ্ছে সাধারণ সমাধান, কিন্তু আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে বলা হয়েছে। তাহলে দেখুন প্রদত্ত সমীকরণ জোটের সকল অশূন্য সমাধান এটা কিন্তু আমরা দ্বিতীয় অংশ করতেছি। যেহেতু এ যে কোনো বাস্তব সংখ্যা, সুতরাং এর মান শূন্য অশূন্য হতে পারে। একটি অশূন্য সমাধান নির্ণয়ের জন্য এর মানটা কত ধরে নিয়েছি, -7। তাহলে এখন -7 যদি আমরা বসাই, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি, কারণ এইখানে এক্স এর ভ্যালু কিন্তু -11 এ ডিভাইডেড বাই 7, তাহলে এর স্থলে আমরা কি বসাচ্ছি, -7। তাহলে আমার এক্স এর ভ্যালু কত এসছে, 11। সেই মুহূর্তে ওয়াই এর ভ্যালু কত, -a ডিভাইডেড বাই 7, তাহলে ওয়াই সমান কি -a ডিভাইডেড বাই 7, তাহলে মাইনাস এর ভ্যালু হচ্ছে -7, যেহেতু -7 ডিভাইডেড বাই 7, তাহলে এটা কাটা যায়, -1 আর জেড সমান কি, এ। তাহলে জেড সমান যেহেতু এ, তাহলে জেড সমান হচ্ছে এ ধরছি কত, -7। তাহলে এটাই কিন্তু আমাদের নির্দিষ্ট সমাধান। সুতরাং প্রদত্ত সমীকরণে একটা নির্দিষ্ট সমাধান x, y, z সমান কত, 11, 1, -7, এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 29ও ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।